তাইলে আমরা আছি ক্লিনিক্যাল ফান্ডামেন্টাল প্যাথোলজি এর 2 নম্বর ক্লাসে আছি আজকে। আগের দিন আমরা রক্ত সম্পর্কে আলোচনা করছিলাম। রক্ত কি, রক্ত কোথা থেকে তৈরি হয়, রক্ত কত প্রকার, তারপরে রক্তের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। রক্তের মধ্যে কি কি উপাদান থাকে এবং তার কি কাজ থাকে, আমরা মোটামুটি এইভাবে একটা আলোচনা করছিলাম। তারপরে আমরা ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে সিবিসির আমরা রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, হিমোগ্লোবিন, তারপরে ইএসআর এবং হোয়াইট ব্লাড সেলের বিভিন্ন উপাদান, প্রায় 5টা উপাদান আছে, সেই 5টা উপাদান এবং সেই সাথে আমরা প্লাটিলেটসের নর্মাল এবং অ্যাবনর্মাল ভ্যালুগুলো জানছিলাম। সেই সাথে কোন কোন কন্ডিশনে আমরা কি কি ডিজিজ চিহ্নিত করব সেই বিষয়গুলো জানতেছিলাম আমরা। এরপরে আমাদের সিবিসির বাকি যে অপশনগুলো বাদ রয়েছে সেইগুলো আজকে আমরা একটা আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের পিভিসি আছে, এমপিসি, এমসিএইচ, এমসিএইচসি এবং ব্লাড গ্রুপিং। সেই সাথে আমরা বিটি এবং সিটি মানে ব্লিডিং গ্রুপ আর হচ্ছে ব্লিডিং টাইম এবং ক্লোটিং টাইম, এই বিষয়টাও আমরা এর মধ্যে আলোচনা করব। আমরা এখানে যেটা সি ইসোনোফিল দেখা যাচ্ছে এটাকে বলা হয় সার্কুলেটরি ইসোনোফিল। এই সার্কুলেটরি ইসোনোফিল আমরা যখন ডব্লিউবিসির উপাদানগুলো সম্পর্কে আলোচনা করছি তখন আমরা জেনে গেছি যে সার্কুলেটরি ইসোনোফিলটা কি, সেটা বাড়লে কি হবে কিংবা কমলে কি হবে সে বিষয়টা আমরা সেখানে জেনে গেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে পিভিসি, এর পুরো নাম হচ্ছে প্যাকড সেল ভলিউম। আমি তার আগে একটু বলতে চাই এই বিষয়টা যে পিসিভি, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, এই যে নামগুলো আমি বলতেছি এর প্রত্যেকটারই একটা পুরো নাম আছে, কিন্তু যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো করা হয় সাধারণত রেড ব্লাড সেল আরবিসি এর সংখ্যা, এর সাইজ, তারপরে এর যে গঠন, সেই গঠনতান্ত্রিক যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তনগুলো সম্পর্কে এর মধ্যে আলোচনা করে। সাধারণত এই আলোচনা থেকে আমরা বেশিরভাগ সময় ব্লাডের ডিসঅর্ডার সম্পর্কে জানতে পারি এবং সেখান থেকে এক কথায় আমরা এটাও জানতে পারি যে এটা আমাদের এনিমিয়া আছে কিনা, অর্থাৎ রেড ব্লাড সেলে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি আছে নাকি কম আছে। যদি কম থাকে তাহলে আমরা এক কথায় বলি যে ব্যক্তি এনিমিয়ায় আক্রান্ত, আর যদি বেশি থাকে তাহলে আমরা একটা টার্ম পাইছিলাম পলিসাইথেমিয়া, সেই পলিসাইথেমিয়ায় আক্রান্ত। তা আমরা সংক্ষেপে এই বিষয়গুলো একটু দেখবো, যেহেতু আমরা জানছি যে পিসিভি, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি জিনিসগুলো সবই আমাদের লোহিত ব্লাড সেল থেকে আসছে এবং সব কিছুই আমাদের লোহিত ব্লাড সেলের সংখ্যা এবং তার গঠন সম্পর্কে আলোচনা করে। তো আমাদের এই বিষয়টা জানতে এখন অনেক সুবিধা হয়ে যাবে যে আমরা এখানে কতটুকুন বিষয় জানলে আমাদের এনাফ হয়ে যাবে। বিশেষ কথা হচ্ছে যে আমাদের প্যাথোলজিক্যাল ক্ষেত্রে এই জিনিসগুলো সাধারণত আমরা তেমন একটা মূল্যায়ন করি না, তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন ব্লাডের কোনো ডিসঅর্ডার, গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা চলে আসে যেগুলো সাধারণ ক্ষেত্রে আমাদের আসে না, খুব রেয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আসে, সেই সব ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো প্যাথোলজিক্যাল টেস্টে গুরুত্ব প্রদান করা হয়, তাছাড়া সাধারণত এগুলোকে দেওয়া হয় না। তো আমরা একটু পিসিভি প্যাকড সেল ভলিউম এটা সম্বন্ধে একটু জানবো। প্যাকড সেল ভলিউম হচ্ছে ব্লাডের মধ্যে লোহিত রক্তকণিকার অ্যাভারেজ যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে বোঝানো হয়, অর্থাৎ সেই সংখ্যাটা যেভাবে নিরূপণ করা হয় সেটাকে বলা হয় পিসিভি, প্যাকড সেল ভলিউম। অর্থাৎ টোটাল রক্তের মধ্যে কি পরিমাণ রেড ব্লাড সেল আছে সেই জিনিসটা আমরা পিসিভির মধ্যে জানতে পারি। তো আমরা একটু দেখবো নর্মাল ভলিউমটা কি আছে। নর্মাল ভলিউম হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে 0.32 থেকে 0.42 কিংবা 32 থেকে 42% পর্যন্ত থাকে। এটা আমাদের টোটাল ব্লাড যেটা থাকে, টোটাল ব্লাডের মধ্যে আমাদের রেড ব্লাড সেলের পরিমাণটাকে এখানে বোঝানো হচ্ছে 32 থেকে 42%।
অ্যাডাল্ট মেনে থাকে 0.40 থেকে 0.54 বা 40 থেকে 54%, আর ফিমেলে থাকে হচ্ছে 0.336 থেকে 0.47 বা 36 থেকে 47%। আমরা এই পরীক্ষাটার যে কারণে করব সেটা হচ্ছে যে ব্লাডের মধ্যে কোনো ডিসঅর্ডার আছে কিনা। এখানে লেখা আছে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। এই হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার যদি থাকে তাহলে সেটা সন্দেহ করে কিংবা পরীক্ষা করে আমরা এই বিষয়টাকে নিরূপণ করতে পারি যে এই ধরনের কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, এবং পরীক্ষা করে আমরা এই বিষয়টা নিশ্চিত হব। যদি আমরা বেশি পাই তাহলে কি ধারণা করব? আমরা ধারণা করব যে পলিসাইথেমিয়া রুব্রোভেরা, একটু আগে আমরা বলছিলাম রেড ব্লাড সেলের পরিমাণ রক্তে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা পলিসাইথেমিয়া বলি। আর হচ্ছে ডিহাইড্রেশন সম্পর্কেও আমরা জানি, শরীরে যদি লবণ পানির ব্যালেন্স নষ্ট হয়ে যায়, অর্থাৎ যদি লবণ পানির ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় কিংবা ঠিক না থাকে তাহলে তাকে আমরা ডিহাইড্রেশন বলি। এই ক্ষেত্রে পিসিবির পরিমাণ যদি কমে যায় তাহলে আমরা ধরে নেব সেখানে অ্যানিমিয়া আছে, অথবা এই রোগীটি যদি মহিলা রোগী হয় তাহলে সে প্রেগনেন্সিতেও থাকতে পারে। তাহলে আমরা দুটো জিনিস এখানে পাইছি। আমি আগেই বলছি যে একটা ক্ষেত্রে আমরা আরবিসির সংখ্যাটা এবং তার স্বাভাবিক যে প্রক্রিয়া আছে সেইগুলোকে আমরা ডায়াগনোসিস করব এখানে। তো বেশি পাইলে আমরা পলিসাইথেমিয়া রুব্রাভেরা এটা মনে করব, আর ডিহাইড্রেশন। আর যদি পিসিবির পরিমাণ কমে যায় তাহলে আমরা এক কথায় ধরে নেব এটা রোগী অ্যানিমিয়াতে আক্রান্ত, অথবা রোগী যদি মহিলা হয় তাহলে সে প্রেগনেন্সি থাকতে পারে। তো এটা ছিল এখানে একটা টিউবের মাধ্যমে এই জিনিসটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে দুইভাবে। যে আমাদের এখানে একটা শব্দ আসছে হেমাটোক্রিট। এই হেমাটোক্রিট বলতে আমরা যে পিসিবির কথা বলতেছি সেই একই জিনিস, যে এখানে রেড ব্লাড সেল টোটাল ব্লাডের মধ্যে কত পরিমাণ আছে সেটা নির্ণায়ক যে শব্দটা মেডিকেল টার্মে ব্যবহৃত সেটাকেই হেমাটোক্রিট বলা হয়। এখানে একটা টিউবে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত ব্লাড রাখা হয়েছিল, কিছুক্ষণ পরে এটা তলানি পড়ছে, তলানি পড়ে উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার রক্তরস, এবং নিচে যেটা জমা হয়েছে সেটা আমার পুরো রক্তকণিকাগুলো এর মধ্যে আছে। সেই রক্তকণিকার মধ্যে যেটা আমার সব থেকে গাঢ় জায়গা, সেই জায়গাটা হচ্ছে আমার রেড ব্লাড সেল। এরপরে এইখানে একটা হালকা ক্লোটিং পড়ছে আমরা দেখতে পাচ্ছি, এই ক্লোটিংটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল আর প্লাটিলেটস আছে এই জায়গাটায়। তো এভাবে আমরা পিসিবিটাকে দেখতে পারি। আরও একটা টেস্ট টিউব এখানে দেখা যাচ্ছে, যেখানে আমার প্লাজমা সেলটা দেখতে পাচ্ছি আমরা, এবং হোয়াইট ব্লাড সেল এবং প্লাটিলেট দেখছি, সেই সাথে আমরা রেড ব্লাড সেলটাকেও দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা নর্মাল টিউব, যেটাকে যদি আমরা পিসিবির যে মিনিংটা আমরা বাড়তি হলে পরে যেটা পাবো সেটা এখানে দেখা যাচ্ছে পলিসাইথেমিয়া। আর যদি রেড ব্লাড সেলের পরিমাণ কমে যায় তাহলে এটা অ্যানিমিক হয়ে যাবে, সেই জিনিসটা এখানে আইডেন্টিফাই করা হয়েছে। একটা হচ্ছে কমে যাচ্ছে আর একটা বেড়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের আরবিসির পিসিভি এর পরীক্ষা। এরপরে আমরা চলে যাব এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি। এই সব পরীক্ষাগুলোই আমি একত্রে বলে দিচ্ছি। সব পরীক্ষাগুলোই আমাদের যে রেড ব্লাড সেলের যে কোষগুলো আছে অর্থাৎ সেলগুলো আসে, সেই সেলগুলোর আকার আকৃতি সম্বন্ধ নিয়ে আলোচনা করতেছে এবং এর সংখ্যা নিয়ে আলোচনা করতেছে। সংখ্যা বাড়লে কিংবা কমলে কি হবে, আবার আকৃতির কোনো পরিবর্তন আসলে সেই জায়গায় আমরা কি ধারণা করব সেই জিনিসগুলো এখানে আলোচনা হয়েছে। এই ছকের মাধ্যমে সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে এক কথায়। তারপরে আমরা সংক্ষেপে বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। এমসিবি, এমসিবির মানে হচ্ছে মিন কার্পাসকুলার ভলিউম। এখানে হচ্ছে আমরা আরবিসির যে নর্মাল ভলিউমটা আছে অর্থাৎ নর্মাল যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এখান থেকে জানতে পারবো। এটাও যদি কমে যায় তাহলে আমরা এখানে অ্যানিমিয়া হিসেবে ধরে নিব। তো আমরা একটু দেখি নর্মাল ভলিউমটা কি গেছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে নিউনেট মানে বাচ্চাদের ক্ষেত্রে এটা থাকবে 85 থেকে 106 অথবা 85 থেকে 106 কিউবিক মাইক্রন। কিউবিক মাইক্রন হচ্ছে এককটা। আর এল্ডারলি মেল অর্থাৎ অ্যাডাল্টদের জন্য 40 থেকে 96 কিউবিক মাইক্রন থাকবে এখানে। এটা আমরা অ্যানিমিয়ার কারণেই সরাসরি পরীক্ষা করব। সাধারণত এখানে আমাদের আরবিসির পরিমাণ কমে যায়, সেজন্য আমরা এটা সন্দেহ করে কিংবা নিশ্চিত হওয়ার জন্য এই পরীক্ষাটা করে থাকি।
তো যদি অনেক পরিমাণ কমে যায় তাহলে আমরা এটা ভেবে নেব আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আমাদের এনিমিয়া কয়েক প্রকারের আছে, তার মধ্যে এক প্রকার আছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তারপরে আছে যদি দীর্ঘদিন কোনো রোগের কারণে ব্লাড লস হয়, যেমন আমাদের পাইলসের কারণে, কিংবা যদি কারো শরীরের মধ্যে গ্যাস্ট্রিক আলসার থেকে থাকে কিংবা ডিওডেনাম আলসার থেকে থাকে, তাহলে দীর্ঘদিন পর্যন্ত শরীর থেকে রক্ত বের হতে পারে। তারপরে আমাদের প্রেগনেন্সি আছে, প্রেগনেন্সির কারণেও আমাদের এমসিভিটা কমে যেতে পারে, অনেক বেশি পরিমাণে কমে যাবে। আর হচ্ছে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে এখানে বলা হয়েছে রিউমেটিক আর্থ্রাইটিসের কথা। কখনো কখনো দেখা যায় রিউমেটিক আর্থ্রাইটিস যদি দীর্ঘদিন পর্যন্ত ভুগতে থাকে, এই রোগটা সাধারণত খুব তাড়াতাড়ি যায়ও না, রিভার্সিবল না। তো তারপরে এই ক্ষেত্রে এটা ধীরে ধীরে কমতে থাকে দীর্ঘদিন পর্যন্ত। এরপরে যদি কমে যায়, এটা হচ্ছে ভেরি লো, অর্থাৎ অনেক পরিমাণ কমে গেছে। আর এখানে আছে শুধু লোতে হচ্ছে অ্যাকুইট ব্লাড, অর্থাৎ হঠাৎ কেটে গেছে, সেই ক্ষেত্রে যেটুকুন ব্লাড লস হচ্ছে। তারপর আছে হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়াতে বোঝানো হয় যদি ব্লাড সেল খুব দ্রুত ভেঙে যায় তাহলে তাকে আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া বলি, সেক্ষেত্রেও আমরা এমসিবি আমাদের কমে যাবে। তারপর আছে বোন মেরু নিউপ্লাসিয়া। যদি বোন মেরুতে কোনো ধরনের টিউমার গ্রোথ করে তাহলে আমাদের সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ রেড ব্লাড সেল উৎপন্ন হবে না, যার কারণে আমরা এমপিসিটা কম পাবো। থ্যালাসেমিয়া, আমরা জানি থ্যালাসেমিয়া হচ্ছে আমাদের এক ধরনের বংশগত রোগ, যেখানে আমাদের লোহিত রক্ত কণিকার পরিমাণ কম থাকে, যার কারণে হিমোগ্লোবিনও কম থাকে এবং সেই কারণে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে। এটা এক ধরনের বংশগত রোগ, এটা আমরা মাথায় রাখবো, বংশগত এবং লোহিত রক্ত কণিকার ডিসঅর্ডার ঘনিত রোগ এটা একটা। এবং এল্ডারলি, যদি এ ধরনের মানে বয়স্ক সিনিয়র সিটিজেনদের আমরা পেয়ে যাই তাহলে এই ক্ষেত্রেও এমসিবিটা বাড়তে পারে, কমতে পারে। এরপরে হাই হয় কোন কোন ক্ষেত্রে আমরা একটু দেখি। যদি এটাতে ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির কারণে যদি অ্যানিমিয়া হয়, তারপরে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, অর্থাৎ ফলিক অ্যাসিড নামে আমাদের এক ধরনের মিনারেলস আছে, সেটা যদি আমার শরীরে কম হয়ে যায়। তারপরে আমাদের অ্যানিমিয়ার আরও কিছু ধারণা আছে, সাইড্রোব্লাস্টিক অ্যানিমিয়া, এপ্লাস্টিক অ্যানিমিয়া, মেগাব্লাস্টিক অ্যানিমিয়া। এই কারণেও আমাদের এই এমসিবিটা বৃদ্ধি পেতে পারে। আরও বৃদ্ধি পায় আমাদের লিউকোমিয়া। লিউকোমিয়া হচ্ছে রক্তের ক্যান্সার, এটা আমরা জানি। তারপরে অ্যালকোহল যদি কেউ মদ পান করে সেসব ক্ষেত্রেও এটা হইতে পারে। তারপরে লিভারের কোনো ডিজিজের ক্ষেত্রে হতে পারে হাইপার লিপিডেমিয়া, অর্থাৎ কারো যদি শরীরে লিপিড প্রোফাইলটা বৃদ্ধি পায় তাহলেও আমরা এটাকে বৃদ্ধি পাই। লিপিড প্রোফাইল বলতে আমরা এখানে বুঝি সাধারণত আমাদের বিভিন্ন ধরনের যে কোলেস্ট্রল আছে শরীরে সেইগুলোকে বোঝাই। তারপরে আছে স্কারভি। স্কারভি হচ্ছে আমাদের দাঁতের এক ধরনের রোগ, আমরা জানি যেটা ভিটামিন সি ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। তারপরে সাইটোটক্সিক ড্রাগ। সাইটোটক্সিক ড্রাগ হচ্ছে আমাদের এলোপ্যাথি রিজনে যদি ক্যান্সারের চিকিৎসা কিংবা ক্রনিক কোনো ডিজিজের চিকিৎসা করা হয় তাহলে সাইটোটক্সিক ড্রাগ ব্যবহার করা হয় এই চিকিৎসার জন্য। তো সেসব ক্ষেত্রেও আমরা এমসিবিটাকে বৃদ্ধি পাইতে পারি। তো তারপরে আমাদের এখানে আছে হচ্ছে MCH, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। এখানে আমরা এত সময় হচ্ছে লোহিত রক্তকণিকার পরিমাণ এবং আকার নিয়ে কথা বলছিলাম, এইবার হচ্ছে আমাদের আসছে হিমোগ্লোবিনের সংখ্যা এবং আকার নিয়ে। তো হিমোগ্লোবিনটা থাকে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে, অর্থাৎ রেড ব্লাড সেলের মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এখানেও দেখব যে হিমোগ্লোবিনের পরিমাণটা তার যে অ্যাভারেজ যে পরিমাণ থাকার কথা ছিল একজন মানুষের শরীরে সেটা আছে কিনা সেটা মিনিং করার জন্য অথবা ডায়াগনোসিস করার জন্য আমরা যে পন্থাটা অবলম্বন করি সেটা হচ্ছে MCH বা মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। তো আমরা দেখি এটা নর্মাল ভ্যালু কত আছে। নর্মাল ভ্যালু আছে নিউনেটের জন্য 23 থেকে 30। পিজি হচ্ছে পিকোগ্রাম বোঝানো হয়, আর অ্যাডাল্ট হচ্ছে 27 থেকে 31 পিজি। এটা থাকবে একজন মানুষের শরীরে নর্মালভাবে। MCH আমরা এটা ইন্ডিকেট করি হচ্ছে অ্যানিমিয়ার কারণে। অ্যানিমিয়ার সন্দেহ করে আমরা মানুষকে এই পরীক্ষাটা করতে পারি। আর যদি এই পরীক্ষায় আমরা এর নর্মাল রিজন থেকে কম পাই তাহলে আমরা এখানে ধারণা করব তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে অথবা ক্রনিক ব্লাড লস আছে, প্রেগনেন্সি থাকতে পারে, থ্যালাসেমিয়া থাকতে পারে, সাইডোব্লাস্টিক অ্যানিমিয়া থাকতে পারে, এপ্লাস্টিক অ্যানিমিয়া থাকতে পারে অথবা মেগাব্লাস্টিক অ্যানিমিয়া থাকতে পারে। এই জিনিসগুলো এর মধ্যে থাকতে পারে। তো যদি আমাদের
এইচ যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি কি সন্দেহ করব? আমরা সন্দেহ করব এনিমিয়া, অর্থাৎ ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সির কারণে যদি এনিমিয়াটা হয়ে থাকে সেটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। তারপরে হাইপোথাইরয়েডিজম, যাদের থাইরয়েডের যে থাইরয়েড স্টিমুলেশন হরমোন যে পরিমাণ থাকার কথা ছিল তার থেকে যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে এটা হতে পারে, এবং এপ্লাস্টিক এনিমিয়ার কারণেও এটা বৃদ্ধি পাইতে পারে। এরপরে আমাদের আছে MCHC, মিন্স কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। আমরা এতক্ষণ হিমোগ্লোবিন দেখছিলাম, এই হিমোগ্লোবিনের পরিমাণটাই যদি তার আকার আকৃতির কোনো পরিবর্তন চলে আসে সেই জিনিসটাকে আমরা MCHC এই পরীক্ষার মাধ্যমে বের করতে পারবো। এভারেজ কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন, তো এটা আমরা দেখব নর্মাল রেঞ্জটা কত আছে অ্যাডাল্টের জন্য। এখানে কোনো নিউনেট নেই। 30 থেকে 34 পিজি পার লিটার, অর্থাৎ 1 লিটারের মধ্যে আমরা 30 থেকে 34 পিকোগ্রাম পাবো। আমরা এটা পরীক্ষা করব সাধারণত ব্লাড ডিজিজের কারণে, আর এটা যদি কমে যায় তাহলে আমরা ধরে নেব আর আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, অথবা ব্লাডলেস থাকতে পারে, প্রেগনেন্সি থাকতে পারে, থ্যালাসেমিয়া থাকতে পারে, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, কোনো ক্রনিক ডিজিজের কারণে যদি এনিমিয়া হয়ে থাকে, এবং সাইডোপ্লাস্টিক এনিমিয়া। এরপরে আমাদের ব্লাড গ্রুপিং আছে। তাহলে এখানে আমরা যে জিনিসগুলো দেখলাম, দেখেন সব কিছুই চলে আসছে হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার পরিমাণ এবং তার গঠন আকৃতি নিয়ে, এবং হিমোগ্লোবিনের বাড়া কিংবা কমার উপরে সব কিছু চলে আসতেছে এই বিষয়গুলো। তো এটা যখন বাড়ে তখন আমরা সাধারণত এখানে এনিমিয়া আর হচ্ছে মানে একটা হচ্ছে এনিমিক আর একটা হচ্ছে হাইপো মানে পলিসার্মিয়া, যেখানে আরবিসির পরিমাণ বৃদ্ধি পাইছে কিংবা হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি, এই দুটো জিনিস এইখানে ঘুরে ফিরে চলে আসছে এই পরীক্ষাগুলোর মধ্যে। তো এটা ছিল আমাদের মোটামুটি সিবিসির একটা টার্নিং পয়েন্ট। এরপরে আমরা সিবিসির আর একটা পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ আমাদের জন্য খুবই বেশি, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। সেই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের প্রত্যেকের শরীরে আলাদা আলাদাভাবে আমাদের রক্তের একটা করে গ্রুপ আছে, এবং সেই সাথে একটা RH ফ্যাক্টরও আছে। তো আমরা অনেকেই বিষয়টাকে একটার সাথে আরেকটার ওভারল্যাপিং করে ফেলাই অনেক সময়। তো আমরা একটু সহজভাবে বুঝি। আমাদের গ্রুপ আছে হচ্ছে 4টা, A, B, AB এবং O। এই 4টা গ্রুপ আছে আমাদের সারা পৃথিবীতে রক্তের গ্রুপ, এবং এটাকে যখন আমরা RH ফ্যাক্টরের মধ্যে চলে যাব তখন এই 4টা 8টা হয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা A পজিটিভ, A নেগেটিভ, B পজিটিভ, B নেগেটিভ, AB পজিটিভ, AB নেগেটিভ এবং O পজিটিভ, O নেগেটিভ, এইভাবে আমরা তখন আখ্যায়িত করব। এখানে পজিটিভ এবং নেগেটিভ যে সেন্সটা আসছে সেটা আমাদের RH ফ্যাক্টর থেকে এই জিনিসটা আসছে, পজিটিভ নেগেটিভের ফ্যাক্টরটা। আর ব্লাড গ্রুপিং হচ্ছে 4টা, যখন আমরা RH ফ্যাক্টরটা দিচ্ছি তখন এটা 8টা হয়ে যাচ্ছে। তো আমরা একটু দেখব যে আমাদের এই যে গ্রুপগুলো কি কি আছে। দেখে টাইপ A, B, AB, O, এবং সারা পৃথিবীতে যদি আমরা রেসেস ফ্যাক্টরটা দেখি তাহলে রেসেস মানে RH ফ্যাক্টর পজিটিভ নেগেটিভ, তাহলে দেখা যায় পৃথিবীতে প্রায় 87% মানুষের মধ্যে পজিটিভ RH ফ্যাক্টর পাওয়া যায়। RH মানে হচ্ছে রেসেস ফ্যাক্টর, আমি এখানে গোল্লা দিয়েছি দেখেন রেসেস ফ্যাক্টর। আর নেগেটিভ থাকে মাত্র 13% মানুষের মধ্যে। আমরা ব্লাড গ্রুপিংটা কেন করব সেটা একটু জানি। ব্লাড গ্রুপিংটা করার আমাদের কাছে দুটো কারণ আছে, ব্লাড ট্রান্সফিউশন এবং প্রি সার্জারি, অর্থাৎ সার্জারির পূর্বে এটা করা হয়। আরও কিছু গুরুত্ব আছে, আমি এখন বইয়ের ভাষা বলতেছি, পরে আমরা আমাদের ভাষাগুলো বলবো যে কোন কোন ক্ষেত্রে আমাদের ব্লাড গ্রুপিংটা আরও বেশি কার্যকরী আছে। আপাতত আমরা বইয়ের ভাষাটা দেখি। ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ কোনো ব্যক্তি এনিমিক রিজনে ভুগতেছে অথবা তার শরীরে সঠিক পরিমাণ রক্ত তৈরি হচ্ছে না, এরকম একটা ক্ষেত্রে আমরা তাকে ব্লাড দিতে পারি। তাহলে ব্লাডদের একজন এখানে দাতা থাকবে আর একজন গ্রহীতা থাকবে। তো দুইজনের বিষয়ই এই আমাদের এইখানে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, সেটা আমরা জানবো। আর প্রি সার্জারি, আমরা জানি যে কোনো একটা ব্যক্তিকে যদি সার্জারি করা হয় তাহলে সার্জারির সময় অনেক পরিমাণ রক্তপাত হয়। তো সেই রক্তপাত হওয়ার পরেও যাতে তার শরীরে রক্তের পরিমাণ কমে না যায় তার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে তার রক্তের গ্রুপটা জানিয়ে তার জন্য রক্ত স্টোরেজ করে রাখা হয়, যাতে সে রক্তহীনতায় ভুগে মারা কিংবা অন্য কোনো জটিলতায় সে না পড়ে। সেই জন্য আমরা সার্জারির পূর্বে
এই ব্লাড গ্রুপিংটা আমরা করে থাকি। তো আমরা একবার দেখি যে দুটো শব্দ আমরা ব্লাড ট্রান্সফিউশন এবং প্রি সার্জারি দুটো শব্দ নিয়ে একটু অ্যানালাইসিস করি আমরা। তার আগে আমরা একটু দেখি যে আমাদের এই যে ব্লাড গ্রুপিংটা হয়, যারা গ্রুপিং করে তারা আসলে কি দেখে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, একটু ভালো করে দেখেন। ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের NTA, NTB এবং NTRH তিনটা ছবি এবং পরপর সাজানো রয়েছে। এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমাদের যখন ব্লাড গ্রুপিং করা হয় তখন একটা কাচের স্লাইড বলি আমরা, সেই স্লাইডের উপরে রক্তের ফোঁটা ফেলানো হয়। রক্তের ফোঁটাটা তিনটা জায়গায় ফেলানো হয়। তিনটা জায়গায় ফেলানোর পরে তারপরে সেই 3 ফোঁটার উপরে আমাদের প্যাথোলজিস্টরা অ্যান্টিজেন প্রয়োগ করেন। সেই অ্যান্টিজেন হচ্ছে NTA, NTB এবং NTRH। তাহলে আমাদের এইখান থেকে তখন দেখবেন আপনারা সেইটাকে আর এই অ্যান্টিজেনটা দেওয়ার পরে আরেকটা গ্লাস দিয়ে অথবা কোনো একটা ডিভাইস দিয়ে ওটাকে রক্তটাকে তারা ঘোলা করার চেষ্টা করে, অর্থাৎ ঘর্ষণ করে। তো ঘর্ষণ করলে দেখা যায় কিছুক্ষণ পরে তারা একটা জায়গায় রক্তের একটা ঘনত্ব পায় এবং রক্তর যে সেলগুলো সেগুলো ভেঙে যায়। তো আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি যে গ্রুপটার রক্ত ভেঙে যায় সেটাই আমরা রক্তের গ্রুপ হিসেবে চিহ্নিত করি। এখানে দেখা যাচ্ছে NTA এই রক্তের উপরে প্রয়োগ করার পরে এই রক্তটা ভেঙে গেছে, সেজন্য আমরা এখানে যেহেতু NTA প্রয়োগ করা এই রক্তটা ভেঙে গেছে সেজন্য আমরা এখানে গ্রুপটা A পাইছি। এবং RH ফ্যাক্টর দেওয়ার পরে এখানেও রক্তটা ভেঙে গেছে, ভেঙে গেলে সেটা প্লাস হয়। তো এইভাবে এইখানে পরীক্ষাটা করা হয়েছে। এই জায়গায় দেখা যাচ্ছে বিটা ভেঙে গেছে, সেই জন্য এটার ব্লাড গ্রুপ বি আইছে, এবং যেহেতু RH ফ্যাক্টরটাও ভেঙে গেছে সেই জন্য এটা পজিটিভ আইছে। এইভাবে প্রত্যেকটা হয়। আর নেগেটিভের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে যে RH ফ্যাক্টরটা আছে সেটা ভাঙবে না, এবং আমরা এখানে A প্লাস পাইছি, B প্লাস পাইছি, AB প্লাস পাইছি। যদি নেগেটিভ যদি আসে এগুলো, তাহলে এই যে ক্র্যাম্পিং এই জায়গাটা ভাঙবে না, কোনোটায় না ভাঙলে আমরা সেটাকে নেগেটিভ বলে থাকি, আর পজিটিভ হইলে ভেঙে যাবে। এবার আর একটা ছবিতে দেখা যাচ্ছে, দেখেন আমার RH ব্লাড গ্রুপটা কিভাবে যখন ভেঙে যায়। এখানে অবশ্য একটু লেজ দিয়ে দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের কাটা জাতীয় একটা পদার্থ দিয়ে দেখানো হয়েছে। এরকমটাই দেখা যায়, ওইটা কিছুটা ত্রিকোণ আকৃতির মতন ভেঙে যায় প্যাথোলজিক্যাল ল্যাবে, মাইক্রোস্কোপে এমনকি এটা খালি চোখেও দেখা যায় যখন ভেঙে যায়। এটা মাইক্রোস্কোপে সাধারণত খুব কম দেওয়ার দরকার হয়। কখনো যদি ওদের বুঝতে সমস্যা হয় তখন তারা মাইক্রোস্কোপে দেয়, তার আগে দেয় না। সাধারণত খালি চোখেই এটা বোঝার চেষ্টা করে ওরা। তো যখন এটা ভেঙে যায় তখন এই যে অবস্থাটা দেখা যায় সেরকম হয়ে যায়, আর যদি না ভাঙে তাহলে এই অবস্থাটা থাকে। ঠিক আছে, না ভাঙলে এই অবস্থায় থাকে, আর ভেঙে গেলে এই অবস্থাটা হয়। তো এই অবস্থাটা হলে আমরা তাকে পজিটিভ বলতেছি, এই অবস্থাটাই আমরা নেগেটিভ বলতেছি। ঠিক আছে, তো এরপরে আমরা আর একটা জিনিস দেখি। দেখেন এইখানে আর একটা ছবিতে দেখানো হয়েছে যে দুটো, এইখানে আমরা ব্লাড অ্যান্টিজেন দিছি ব্লাডের উপরে, এবং সেই সাথে আমরা RH ফ্যাক্টরের উপরেও অ্যান্টিজেন দিছি। দেওয়ার পরে আমাদের এই যে দেখেন এই গ্রুপটা ভেঙে গেছে, এটা ছিল আমাদের অ্যান্টিজেন B। তো যার কারণে আমাদের এই বিটা শো করছে এখানে, এবং আমার এই যে RH ফ্যাক্টরটা দেওয়া হয়েছে এটাও ভেঙে গেছে, যার কারণে আমার এখানে রক্তের গ্রুপটা B পজিটিভ হয়ে গেছে। তো এটা আমরা আরেকটা ছবিতে এখানে দেখতে পাচ্ছি যে এই যে AB, AB এবং গ্রুপ O, এদেরকে যখন মাইক্রোস্কোপে দেওয়া হয় তখন এর চেহারাটা কেমন দেখায় সেটা একটু দেখি। এখানে দেখেন দেখা যাচ্ছে যে রক্তের চারিপাশে গোল্লা গোল্লা কিছু দাগ পড়েছে, এটা হচ্ছে এতে। আর বিতে হচ্ছে চৌকাকৃতি হয়ে গেছে, আর বিতে চৌকাকৃতি এবং গোলাকৃতি দুই ধরনেরই আছে, চারপাশে দেখেন লেজের মতন আছে। আর গ্রুপ ওতে যাইয়া আপনার লেজগুলো আছে কিন্তু গোল কিংবা চৌকা আকৃতির কিছুই নাই। এই জিনিসগুলো আমরা মাইক্রোস্কোপে এটা দেখতে পারি এইভাবে। ঠিক আছে, এই সেলগুলো এরকমভাবে ভেঙে যায়, সেই জিনিসটা এখানে ক্লিয়ার করা হয়েছে। তো তারপরে যদি আমরা একটু ব্লাড টাইপ কম্পাবিলিটি এটা যদি একটু দেখতে চাই, অর্থাৎ আমি কাকে ব্লাড দিতে পারবো কাকে দিতে পারবো না, আমরা যেটা ব্লাড ট্রান্সফিউশন হিসেবে দেখছিলাম ইন্ডিকেশনে,
ব্লাড গ্রুপিংয়ে, সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি যে কে কাকে রক্ত দিতে পারবে এবং কার কার কাছ থেকে রক্ত নিতে পারবে। আমাদের সামনে প্রথমেই আছে এ পজিটিভ। এ পজিটিভ দিতে পারবে এ পজিটিভ এবং এবি পজিটিভ, এই দুই শ্রেণীকে দিতে পারবে। আর নিতে পারবে হচ্ছে এ পজিটিভ, এ নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এই জায়গা থেকে সে রক্ত নিতে পারবে। অর্থাৎ একজন এ পজিটিভ গ্রুপের রক্তের ব্যক্তি সে দিতে পারবে হচ্ছে এ পজিটিভ গ্রুপভুক্ত কোনো ব্যক্তিকে, অথবা এবি পজিটিভ গ্রুপভুক্ত কোনো ব্যক্তিকে সে রক্ত দিতে পারবে। আর নিতে পারবে হচ্ছে এ পজিটিভ, এ নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এই ক্ষেত্র থেকে সে রক্ত নিতে পারবে। এরপরে আমাদের সামনে আছে ও পজিটিভ। ও পজিটিভ দিতে পারবে হচ্ছে ও প্লাস, মানে ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ, এইসব জায়গায় সে রক্তটা দিতে পারবে ও পজিটিভ ভুক্ত কোনো ব্যক্তি। আর নিতে পারবে হচ্ছে শুধুমাত্র ও পজিটিভ এবং ও নেগেটিভ থেকে। এরপরে আমাদের সামনে আছে বি পজিটিভ। বি পজিটিভ গ্রুপের রক্তধারী ব্যক্তিরা দিতে পারবে হচ্ছে বি পজিটিভ এবং এবি পজিটিভ ব্যক্তিদেরকে রক্ত দিতে পারবে। আর নিতে পারবে বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ, এইখান থেকে তারা রক্ত নিতে পারবে যদি তাদের রক্তের প্রয়োজন হয়। আর এবি গ্রুপের রক্ত শুধু দিতে পারবে এবি গ্রুপকে, আর কেউই দিতে পারবে না। আর নিতে পারবে সে সবার কাছ থেকে, আমাদের যত গ্রুপ আছে, ফ্যাক্টর আছে, সবার কাছ থেকে সে নিতে পারবে। এজন্য একে বলা হয় ইউনিভার্সাল গিভার, রিসিভার, ইউনিভার্সাল রিসিভার বলা হয় এবিকে। ঠিক আছে। আর এরপরে আমাদের সামনে এবার নেগেটিভ আমরা শুরু করছি। এ নেগেটিভ। এ নেগেটিভ রক্ত দিতে পারে হচ্ছে এ পজিটিভ, এ নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, এই ক্ষেত্র থেকে সে রক্ত দিতে পারে এই জায়গায়। আর এ নেগেটিভ এবং ও নেগেটিভ, এই ক্ষেত্র থেকে সে রক্ত নিতে পারে। আচ্ছা, এরপরে আছে আমার ও নেগেটিভ। এই ও নেগেটিভ হচ্ছে সবাইকে রক্ত দিতে পারে, এই জন্য একে বলা হয় ইউনিভার্সাল ডোনার। ওখানে আমরা পাইছিলাম ইউনিভার্সাল রিসিভার। আর ও নেগেটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার। ও সব গ্রুপকে রক্ত দিতে পারে, কিন্তু সে নিতে পারে শুধুমাত্র ও নেগেটিভের কাছ থেকে, আর কারোর কাছ থেকে সে রক্ত নিতে পারে না। এরপরে আছে আমাদের বি নেগেটিভ। বি নেগেটিভ ও বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ, এইসব জায়গায় সে রক্ত দিতে পারে, নিতে পারে হচ্ছে বি নেগেটিভ এবং ও নেগেটিভ থেকে। এরপরে আমাদের আছে এবি নেগেটিভ। এবি নেগেটিভ হচ্ছে এবি পজিটিভ এবং এবি নেগেটিভকে সে রক্ত দিতে পারে, আর নিতে পারে হচ্ছে এবি নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ, এইসব জায়গা থেকে সে রক্তটা নিতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের রক্ত দেওয়া নেওয়া। অর্থাৎ আমরা যদি কাউকে রক্ত দিতে চাই তাহলে এইভাবে গ্রুপগুলো আমরা মিলাই দেখতে পারি। এখানে একটা বিষয় উল্লেখ করব আমি, সেটা হচ্ছে যে এই যে আমার এ ব্লাড গ্রুপ ভুক্ত একজন ব্যক্তি, সে যখন এ বি পজিটিভ এই গ্রুপকে যখন রক্ত দেবে, তখন কিন্তু প্রতিদিন সে রক্ত দিতে পারবে না, মাত্র 1 ব্যাগ রক্ত সে দিতে পারবে। এবং সে যে রক্ত নিচ্ছে, এ পজিটিভ ছাড়া অন্য অন্য গ্রুপ থেকে সে যে রক্তটা নিচ্ছে, এ নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এইখান থেকেও সে 1 ব্যাগের বেশি রক্ত নিতে পারবে না। ঠিক আছে। যদি এর থেকে বেশি রক্ত সে নিতে যায়, মানে নেওয়ার পরে এরপরে দ্বিতীয়বার যখন নিতে যাবে, প্রথমবারে সমস্যা হবে না, দ্বিতীয়বারে যখন নিতে যাবে তাহলে দ্বিতীয়বারে নেওয়ার সময় তার যে রেড ব্লাড সেল আছে সেই সেলগুলো ভাঙতে শুরু করবে। ভেঙে গেলে সে মারাও যেতে পারে অথবা রক্তের কোনো রোগে ভুগতে পারে। এই জন্য 1 ব্যাগ রক্ত ইমার্জেন্সি ক্ষেত্রে সে নিতে পারে, তারপরে তার গ্রুপের এবং তার আরএইচ ফ্যাক্টরভুক্ত গ্রুপের রক্তই তাকে নিয়ে নিতে হবে, এছাড়া সে পারবে না। না হলে তার মৃত্যুও হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে দ্বিতীয়বার রক্ত নেওয়ার সময়। এরপরে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রায় আলোচনা সমালোচনা হয় আমাদের জাতীয় সমস্যা বিয়ে ঘটিত ব্যাপার নিয়ে, যে বর্তমান সময়ে অনেকেই বিষয়টা নিয়ে খুব সমালোচনা করে যে বিয়েতে রক্তের গ্রুপ 1 হইলে সমস্যা হয়। অনেকের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা ভুল বোঝাবুঝি আছে।
অনেকেই সঠিক জানেন, অনেকেই সঠিক জানেন না। আমরা সেই বিষয়গুলো একটু সঠিক জানবো এবং যদি কখনো কেউ এই বিষয় নিয়ে রিসার্চ করে আমরা তাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো এই জায়গা থেকে। আমাদের ক্ষেত্রে রক্তের এখানে দেখেন লেখা আছে রেসাস ফ্যাক্টর কম্পাবিলিটি, অর্থাৎ এই ক্ষেত্রটায় আমাদের কোনো সমস্যা নাই। আর যখন ইনকম্পাবিলিটি হবে তখন সমস্যা তৈরি হবে, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর গ্রো করবে সেই জায়গায়। আমরা একটু দেখি, এখানে দেখেন ওমেন লেখা আছে, তারপরে মেন লেখা আছে, এখানে পজিটিভ 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 নেগেটিভ এই জিনিসগুলো লেখা আছে। আমরা এই লেখাগুলো একটু বোঝার চেষ্টা করি আসলে কি বলা হয়েছে এই জায়গায়। একজন পজিটিভ গ্রুপভুক্ত রক্তের গ্রুপভুক্ত একজন মহিলা, সে যদি একজন পজিটিভ গ্রুপভুক্ত পুরুষকে বিয়ে করে তাহলে তাদের বাচ্চা নিতে কোনো রিস্ক ফ্যাক্টর এখানে সাধারণত নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি মহিলা পজিটিভ গ্রুপের রক্ত বহন করে এবং পুরুষ নেগেটিভ গ্রুপের রক্ত বহন করে সেক্ষেত্রেও আমাদের কোনো সমস্যা নেই। 3 নম্বর বিষয় হচ্ছে, মহিলা নেগেটিভ গ্রুপের আছে সেক্ষেত্রে পুরুষ পজিটিভ গ্রুপের আছে, তাতেও আমাদের এখানে সমস্যা আছে। এই একটা ক্ষেত্রটাই আমাদের সমস্যা আছে যে পজিটিভ গ্রুপভুক্ত একজন পুরুষ যদি নেগেটিভ গ্রুপভুক্ত একজন মহিলাকে বিয়ে করে তাহলে আমাদের প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু দ্বিতীয় বাচ্চা থেকে আমাদের সমস্যা হতে পারে। বাচ্চাটা পেটের মধ্যে অর্থাৎ ইউটেরাসেও মারা যেতে পারে কিংবা জন্মের পরেও মারা যেতে পারে। এর ব্যাখ্যাটা আমি দিচ্ছি কি জন্য হয়, আগে বিষয়টা জানি। আর নেগেটিভ গ্রুপভুক্ত ব্যক্তির মধ্যে যদি বিবাহ হয় তাহলে এক্ষেত্রেও কোনো সমস্যা হয় না। তাহলে আমরা সব কিছুর জায়গায় একটা জায়গাটা একটু গুরুত্ব দিই, সেটা হচ্ছে একজন পজিটিভ গ্রুপভুক্ত পুরুষ যদি একজন নেগেটিভ গ্রুপভুক্ত রক্তের গ্রুপভুক্ত একজন মহিলাকে বিয়ে করে তাহলে কি সমস্যাটা হয় সেটা আমরা একটু বলি। তো প্রথম বাচ্চার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হয় না, তার কারণ হচ্ছে আমাদের যে বেবিটা মায়ের গর্ভে ধীরে ধীরে বড় হয় সে সাধারণত বাবার আরএইচ ফ্যাক্টরটা বেশিরভাগ ক্ষেত্রে বহন করে। সেক্ষেত্রে যেহেতু বাবার এখানে পজিটিভ গ্রুপভুক্ত বিষয়টা ছিল সেক্ষেত্রে ওই বেবিটারও পজিটিভ গ্রুপ আসার সম্ভাবনা বেশি থাকে। সেই ক্ষেত্রে প্রথম বাচ্চার ক্ষেত্রে মায়ের কোনো সমস্যা হয় না, কিন্তু প্রথম বাচ্চা যখন জন্ম নেয় তখন তার গায়ের থেকে আমাদের যে প্লাসেন্টার মধ্যে বেবিটা থাকে সেই বেবিটার প্লাসেন্টা নামে একটা ব্যারিয়ার থাকে যেখান থেকে বেবির শরীর থেকে কোনো রক্ত মায়ের শরীরে যেতে পারে না, কিন্তু জন্মের সময় এই প্লাসেন্টা ব্যারিয়ারটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে এই বাচ্চার থেকে কিছুটা রক্ত মায়ের শরীরে চলে যায়, অর্থাৎ আমার যে পিতার যে আরএইচ কিংবা রেসেস ফ্যাক্টরটা ছিল সেটা মায়ের শরীরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পরে মায়ের শরীর এইটা প্রথমবার নিয়ে এটাকে সে একটা ফরেন বডি এবং একটা শত্রু হিসেবে মনে করার কারণে সে তার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করে ওইটার বিরুদ্ধে, যাতে ভবিষ্যতে যদি এরকম কিছু তার শরীরে প্রবেশ করে তাহলে সে প্রতিরোধ করতে পারে। কিন্তু প্রথমবার সে এটা প্রতিরোধ করতে পারে না, ওটাকে সে রিসিভ করে। তো এইবার হচ্ছে প্রথম বাচ্চা তো আমাদের হয়ে গেলে যদি দ্বিতীয়বার কনসেপ্ট করে এই মহিলা তাহলে এই বাচ্চার ডেলিভারির সময়ে যদি আবারও তো প্লাসেন্টা ব্যারিয়ারটা আবারও ভাঙলে সেই সময় মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেই অ্যান্টিবডিটা এই বাচ্চার শরীরে চলে আসে এবং চলে আসার কারণে এই বাচ্চার যে লোহিত রক্তকণিকা আছে সেই লোহিত রক্তকণিকার সেলগুলোকে সে ভাঙতে শুরু করে, কারণ এই লোহিত রক্তকণিকার বিরুদ্ধে সে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করছিল প্রথম বাচ্চা জন্ম নেওয়ার পরে। সেই কারণে এই অ্যান্টিবডিটা দ্বিতীয় বাচ্চার উপরে সে প্রয়োগ করতেছে, শরীর নিজের থেকেই করতেছে, এখানে আমাদের কোনো হাত নেই। তো করলে পরে তার বাচ্চার এখানে লোহিত রক্তকণিকা অর্থাৎ লোহিত রক্তকণিকার যে সেলগুলো আছে সেই সেলগুলো ভাঙতে শুরু করে। ভাঙলে পরে একটা মানুষ সাধারণত এক্ষেত্রে জীবিত থাকে না। সাধারণত অনেক ক্ষেত্রে তাকে যদি প্রথম অবস্থায় ডক্টররা টের পায় তাহলে কষ্ট করে হয়তো বাঁচায় রাখা সম্ভব হতে পারে। এটার যেহেতু তার অ্যান্টিবডি চলে আসে শরীরে, অ্যান্টিবডিকে প্রতিরোধ করার জন্য চিকিৎসা আছে।
সেই চিকিৎসাটা যদি তারা জানতে পারে যে তার শরীরে লোহিত রক্তকণিকার সেলগুলো ভাঙতে শুরু করছে এবং মায়ের শরীর থেকে তার শরীরে অ্যান্টিবডি চলে আসছে, এটা যদি ডক্টররা জানতে পারে কিংবা কোনো বাবা মা যদি তাদেরকে বলতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসাটা শুরু করতে পারে এবং চিকিৎসা শুরু করলে বেবিটাকে কোনো কোনো ক্ষেত্রে বাঁচায় রাখা যায়। কিন্তু যদি এই বিষয়টা না জানে তাহলে ওই বেবিকে বাঁচায় রাখা খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। এক্ষেত্রে আমাদের একটা প্রতিরোধক ব্যবস্থা আছে, সেটা হচ্ছে প্রথম বাচ্চা জন্মের 2 মাসের মধ্যে একটা ইনজেকশন পাওয়া যায় আমাদের ভ্যাকসিনেশন হিসেবে। সেই ভ্যাকসিনটা যদি ব্যবহার করা হয় তাহলে দ্বিতীয় বাচ্চা জন্মের সময় কোনো সমস্যা হয় না। তার কারণ হচ্ছে ওই ভ্যাকসিনটা আমাদের ওই যে অ্যান্টিবডিটা মায়ের শরীরে তৈরি হয়েছে সেই অ্যান্টিবডিটাকে সে প্রতিরোধ করে রাখে। সেই ভ্যাকসিনটা হচ্ছে RH আইসো ইমিউনাইজেশন, ঠিক আছে? এই ভ্যাকসিনটা ব্যবহার করা হয় RH আইসো ইমিউনাইজেশন। এটা প্রথম বাচ্চা জন্মের 2 মাসের মধ্যে ব্যবহার করার নিয়ম। যদি কেউ 2 মাসের মধ্যে এটা দিতে ফেল করে তাহলেও এর পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা একজন গাইনি ডাক্তারের পরামর্শে কিছুটা সিস্টেম আছে, সিস্টেম ওয়াইজ এটাকে ব্যবহার করা যায়। বেবি যখন কনসেপ্ট করে সেরকম একটা সময় ইনজেকশনটা প্রয়োগ করে যাতে তার প্লাসেন্টা ব্যারিয়ারটা ভেঙে না যায় এবং তার শরীরে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে সেই অ্যান্টিবডিটা যেন বাচ্চাকে কোনো রকম কোনো ক্ষতি করতে না পারে। তো এটা ছিল আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্লাড গ্রুপিংয়ের জায়গায়, যে গ্রুপিংটা আমরা কেন করব এবং এই যে বিয়েজনিত যে বিষয় নিয়ে অনেকের মধ্যে এই বিষয় নিয়ে একটা আফসা ধারণা আছে, সঠিকভাবে কেউ এই জিনিসটাকে বুঝাইতে পারে না। আমাদের বি পজিটিভ অর্থাৎ একই গ্রুপভুক্ত পুরুষ মহিলা বিয়ে হলে কোনো সমস্যা নেই। আমরা শুধু একটা জিনিস মাথায় রাখবো, পুরুষের গ্রুপ পজিটিভ এবং মহিলার গ্রুপ যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা সমাধানেরও জায়গা আছে যদি আমরা সঠিক সময়ে এটা বুঝতে পারি, তাহলে আমাদের সম্ভাব্য যে বেবিটা আছে তাকে জীবিত রাখা যায় এবং সুস্থ রাখা যায়। তো এটা ছিল আমাদের ব্লাড গ্রুপিংয়ের বিষয়। এরপরে আমাদের ছোট্ট টপিকস আছে, ক্লটিং টাইম আর হচ্ছে ব্লিডিং টাইম। ক্লটিং টাইম বা কোয়াগুলেশন টাইম এই জিনিসটা হচ্ছে রক্ত কোনো জায়গায় আপনার যদি কেটে যায় তাহলে কত তাড়াতাড়ি সেই জায়গাটা রক্তটা জমাট বাঁধে, সেই যে টাইমটা, সেই টাইমটাকে বলা হয় কোয়াগুলেশন টাইম কিংবা ব্লিডিং টাইম, ক্লটিং টাইম। অর্থাৎ কোনো জায়গা থেকে রক্ত যদি বের হয় তাহলে সেই রক্তটা নিজের থেকে আমাদের প্লাটিলেটস যেটা আছে সে এই জায়গাটা একটা আবরণ তৈরি করে রক্ত বন্ধ করার জন্য, এটাকে আমরা বলি রক্ত জমাট বাঁধা। সেই জমাট বাঁধাটা কত সময়ে শুরু হচ্ছে সেটাকে আমরা বলি ক্লটিং টাইম। এখানে আমাদের নর্মাল টাইম দেওয়া হচ্ছে less than 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের মধ্যে এই জমাট বাঁধাটা শুরু হয়ে যাবে, অথবা কোনো বইতে 2 থেকে 8 মিনিট এরকমও লেখা আছে। এটা ব্লিডিং ডিসঅর্ডারের কারণে এই পরীক্ষাটা আমরা করে থাকি, কিংবা সার্জারি করতে গেলে আমাদের সার্জনরা এই পরীক্ষা অবশ্যই করবেন। এই পরীক্ষা না করে তারা অপারেশন শুরু করবে না, কারণ অপারেশনে যে জায়গা তারা কাটতেছে সেই জায়গা যদি কোয়াগুলেশন কিংবা ক্লটিং না হয় তাহলে রক্ত পড়া কখনোই বন্ধ হবে না। সেই ক্ষেত্রে একটা মানুষের জীবন হুমকির মধ্যে চলে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই কোয়াগুলেশন কিংবা ক্লটিং টাইমটা অবশ্যই দেখা হয়। সেই সাথে আমাদের ব্লিডিং টাইম, এই ব্লিডিং টাইম ক্লটিং টাইমের সাথে এরা একেবারে একের সাথে অন্যরা পরিপূরক। অর্থাৎ আমার একটা জায়গায় কেটে গেছে, সেই কাটাটায় কত সময় পর্যন্ত রক্ত বের হতে পারে ওইখান থেকে, সেই টাইমটাকে মেজারমেন্ট করার যে সেটা হচ্ছে আমাদের ব্লিডিং টাইম। তো এখানে দেখা যাচ্ছে 1 থেকে 7 মিনিট, আবার কোনো জায়গায় এটার বিরোধিতা আছে 2 থেকে 7 মিনিট, আবার কোথাও বলছে যে পার্সন টু পার্সন এটা ভেরি করে 8 থেকে 15 মিনিটও হতে পারে। তো এটা আমাদের নর্মাল যে 1 থেকে 7 মিনিট এটা আমরা ধরে নিব। এই বিষয়গুলো পরবর্তীতে যখন আসবে একটু এদিক ওদিক হলে সেটা আমরাকে মানায় নেব। এটাও কোয়াগুলেশন ডিসঅর্ডারের কারণে আমরা পরীক্ষা করে থাকি। তো এই ছিল আমাদের ব্লাডের যে সিবিসি পরীক্ষার মোটামুটি একটা সার অংশ। আমরা সিবিসিতে যে জিনিসগুলো বাদ রাখছিলাম আগে, সেই জিনিসগুলো এখন মোটামুটি আমরা জানলাম, এবং এইখান থেকে আমরা নিশ্চিত হইলাম যে কোন বিষয়গুলো কিভাবে আমরা পরীক্ষা করব এবং সেখান থেকে আমরা কি জানতে পারবো, সেই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আমরা নিশ্চিত হইলাম। তো আপনারা এই বিষয়গুলো এখন যদি কোনো রোগী আসে তার রিপোর্ট নিয়ে, ব্লাডের সিবিসি নিয়ে, আমি মনে করি যে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যে সিবিসি পরীক্ষায় এটা আসছে, তাহলে আমরা এই রোগীর জন্য এটা অনুমান করতে পারি যে তার এই ধরনের কোনো সমস্যা গ্রোথ করছে।
ঠিক আছে, অথবা তার শরীরে এ ধরনের কোনো চেঞ্জ আসছে, এই বিষয়গুলো আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এ পর্যন্তই ছিল মোটামুটি সিবিসি যে পরীক্ষা, সেই পরীক্ষার যে পূর্ণাঙ্গ আলোচনা সেটা এখানেই ছিল।